নমস্কার, সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচিস্মিতা। শুরু করছি এডুকেশন অনলাইন। এডুকেশন অনলাইন মানেই আপনারা প্রত্যেকে জানেন যে পড়াশোনা নিয়ে আমরা প্রত্যেক দিন হাজির হই, যাতে আপনারা আপনাদের সমস্যার সমাধান, অর্থাৎ পড়াশোনা নিয়ে যা যা আপনাদের কনফিউশন রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে যাতে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারেন, বিশেষত যে শিক্ষকরা রয়েছেন বা যে শিক্ষিকা রয়েছেন তার সঙ্গে কথা বলতে পারেন, সেই ব্যবস্থার জন্যই প্রত্যেক মুহূর্তে এই এডুকেশন অনলাইন নিয়ে আমরা প্রত্যেক মুহূর্তে চিন্তিত এবং বারবার করে চেষ্টা করা হয় যে এই এডুকেশন অনলাইন অনুষ্ঠানকে কীভাবে আরও ডেভেলপ করা যায়, যাতে আপনারা অনেক বেশি সুবিধা নিতে পারেন এবং বিশেষত আপনাদের সঙ্গে সঙ্গে আপনাদের যে সন্তানরা রয়েছেন, অর্থাৎ যে পড়ুয়ারা রয়েছেন তারা। আমরা আজও পড়াশোনা করব, আজ ক্লাস 10 নিয়ে আমরা পড়াশোনা করব এবং ক্লাস 10-এর ইংলিশ নিয়ে আজকে আমরা পড়াশোনা করব এবং এই বিষয়ে পড়াশোনা করাতে আমাদের অলরেডি কী বিষয়ে পড়াশোনা করব তো বললাম, তবে কোন চ্যাপ্টারে পড়াশোনা করব আসবো সেই বিষয়ে। তবে কে আজকে আপনাদের পড়াবেন তার সঙ্গে একটু পরিচয়টি সেরে নিই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন স্যার পার্থপ্রতিম সরকার, সংস্কৃত কলেজের স্কুল। স্যার, আপনাকে আরও একবার স্বাগত আমাদের অনুষ্ঠানে। আচ্ছা, আজকের ইংলিশ নিয়ে পড়া হবে, একটু আগেই বললাম ক্লাস 10-এর ইংলিশ নিয়ে আমরা পড়াশোনা করব এবং তার সঙ্গে সঙ্গে আমরা কয়েকটি ক্লাস 10-এর কয়েকটি বিষয় অনুযায়ী এগোবো। যেমন লেসন 7 ইউনিট 2 এই নিয়ে পড়াশোনা করব আমরা। এটা হচ্ছে টেক্সট, স্যার অবশ্যই পড়াবেন, পুরো বিস্তারিতভাবে পড়াবেন। তার সঙ্গে গ্রামার থাকছে এবং তার সঙ্গে রাইটিং স্কিল থাকছে, সেটাও যত সময় যাবে ধীরে ধীরে আপনারা জানতে পারবেন কী রয়েছে না রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনায় কিছু কিছু পড়াশোনা করবার জন্য একটু অমনোযোগী হওয়াটা খুব স্বাভাবিক। তার সঙ্গে আমাদের মনেও নানা প্রশ্ন থাকে। এই সমস্ত মিলিয়ে পড়াশোনা কীভাবে উন্নত করা যায় তার জন্য কিন্তু একটা স্ট্র্যাটেজি থাকে, কিন্তু সেই স্ট্র্যাটেজি সবার পক্ষে জানাটা সম্ভব হয় না। সেই কারণেই পড়াশোনায় কোথাও কোথাও গিয়ে একটু খামতি থেকে যায়। এই খামতি যাতে আপনারা সম্পূর্ণভাবে পূরণ করতে পারেন, আপনাদের সন্তানরা যারা রয়েছে, বিশেষত যারা এই মুহূর্তে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা 8, 9 সমস্ত ক্লাস নিয়ে প্রচণ্ডভাবে বিব্রত, তাদেরকে বলবো যে তোমরা মন দিয়ে পুরো ক্লাসটি শোনো। তোমাদের যা যা কনফিউশন রয়েছে ক্লাস 10-এর স্টুডেন্টরা, তোমরা ফোন করতে পারো। এছাড়া পরবর্তী সময়ে এই পড়াশোনা বা এই পড়াশোনার স্ট্র্যাটেজি কী রয়েছে তা নিয়েও কিন্তু স্যার আলোচনা করবেন। স্যার, তাহলে বরঞ্চ আজকে আমরা পড়াশোনায় ঢুকে যাই একেবারে একদম ক্লাস 10-এর লেসন 7 ইউনিট 2। স্যার, ছাত্রছাত্রীরা তোমরা যারা ক্লাস শুনছো এখন, আমি বলবো তোমাদের যে ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেবে যারা 2021-এ, তারা লেখাপড়া শুরুর সময় সবসময় খেয়াল রেখো যে মাধ্যমিকের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয় আর মাধ্যমিকের ডিস্ট্রিবিউশন অফ মার্কস সেটা কীরকম থাকে। তো আমি সেটা আজকে এটা এই কারণে আর যাচ্ছি না, কারণ 20th জুন আমি যখন তোমাদের ক্লাস 10-কে পড়িয়েছিলাম এখানে, তখন এই বিষয়টা সম্পূর্ণটা আলোচনা করেছিলাম। তোমরা যারা আজ পড়া শুনছো, তোমরা হোয়াটসঅ্যাপ, তোমরা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে তোমরা 20th জুনের ক্লাসটা যদি একবার দেখে নাও, তাহলে সেখানে কোয়েশ্চেন প্যাটার্ন, ডিভিশন অফ মার্কস, ইউ উইল গেট আ ফুল পিকচার। আমরা শুরু করছি সরাসরি পড়াশুনো। সো স্টুডেন্টস, open page number 55, it's lesson 7 and unit 2. Unit 1, I taught the unit 1 in my last class for class 10. So today we are starting from unit 2, page number 55. Should we start? Are you ready everyone with the textbook? When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. When the family, যখন পরিবারের সকলে sits down to tea, বিকেলে বা সন্ধেবেলা চা পানের আসরে তারা বসেন চা পান করতে, জলখাবারের জন্য, the cat puts in an appearance to get his share. Appearance, আবির্ভাব। the cat, সে কি করে, তার আবির্ভাব ঘটায়। That is, the cat comes in. Why? With a purpose to get his share. That is, to get his food. He purrs noisily. He purrs noisily. Purrs, P-U-R-R, it's a kind of sound that a cat or any other animal of the cat family, they produce
It's a continuous low sound in the throat to express satisfaction and happiness. গলার মধ্যে একটা ঘর ঘর শব্দ আনন্দ প্রকাশের জন্য করে। So the cat purrs noisily. So he purrs, গলা দিয়ে ঘর ঘর শব্দ করে, and rubs himself, rub, ঘষে দেওয়া, নিজের শরীরটাকে একটু ঘষে দেয় এগেইনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, পরিবারের সদস্যরা যারা বসেছেন তাদের পায়ে গিয়ে গাটা একটু ঘষে দেয় সে। কেন? টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, দ্যাট ইজ আই এম হিয়ার, আই হ্যাভ কাম হিয়ার, গিভ মি সাম ফুড। ইফ দেয়ার ইজ আ গেস্ট অ্যাট দ্য টেবল, সেদিন যদি কোনো অতিথি থাকেন, গেস্ট থাকেন, the cat is particularly civil to him. The cat particularly, বিশেষ করে, বিশেষতভাবে civil to him, তার প্রতি খুব ভদ্র আচরণ করে। civil, ভদ্র, সভ্য। কেন? Because the guest is likely to have the best of what is offered. কারণটা এমন নয় যে the cat is very friendly, because he wants to have his own share from the guest, because there is a possibility that the members of the family will offer the best of the items to the guest. সেজন্য গেস্টের প্রতি particularly civil. Sometimes instead of giving him something to eat, instead of, পরিবর্তে, sometimes, কখনো কখনো, instead of giving him something to eat, তাকে কিছু খেতে দেওয়ার পরিবর্তে, the guest stoops down. Stooping down is নুয়ে পড়া। মনে করো তোমার সামনে একটা কলম পড়ে গেল। What do? You pick it up. How do you pick it up? You bend yourself in the front. নুয়ে পড়ো, সামনে ঝুঁকে পড়ো। So stoops down, ঝুঁকে পড়ে, নুয়ে পড়ে, and strokes the cat, এবং ক্যাটের গায়ে একটু স্ট্রোক শব্দটির the word has different meanings. খুব জোরে আঘাত করা, ক্রিকেটে আমরা বলি স্ট্রোকটা দারুণ হয়েছে। স্ট্রোক ইজ আ কাইন্ড অফ ডিজিজ, যেখানে ব্রেইন ভেসেলগুলোতে ব্লাড ক্লট হয়ে যায় বা বার্স্ট করে। এখানে স্ট্রোক মানে বুলিয়ে দেওয়া, হাত বুলিয়ে দেওয়া, আঙুল বুলিয়ে দেওয়া। স্ট্রোকস দ্য ক্যাট, ক্যাটের গায়ে হাত বুলিয়ে দেয়, অ্যান্ড সেজ, এবং কি বলে? পুয়া ফুসি, পুয়া ফুসি, পুয়া বেচারা। এখানে আদর করে বলছে। পুয়া শব্দটির এখানে অর্থ আদর করে, আদর অর্থে বেচারা। অ্যান্ড ফুসি, ছোট বাচ্চারা দেখবে সর্বত্রই, পৃথিবীর সর্বত্রই বেড়ালকে একটু আদর করে ডাকে, ম্যাও বলে ডাকে। এই যে ছোট বাচ্চারা যখন বেড়ালকে আদর করে ম্যাও বলে ডাকে, in that case we refer as pussy. পুয়া পুসি, পুয়া পুসি, যে আহা বেচারা বেড়ালটি। The cat soon tires of that. এ সমস্ত শুকনো কথায় বেড়ালের জন্য চিড়ে কিছুতেই ভেজে না। And the cat becomes tired. খাবার না দিয়ে এসব বলছে, তাতে তার হয় না। He puts up his claw হচ্ছে থাবা, তার নখের থাবাটা সে তুলে কি করে? And quietly but firmly, নিঃশব্দে but firmly, কিন্তু দৃঢ়ভাবে, rakes the guest in the leg. rake, আঁচড় দেওয়া, rake, আঁচড় দেওয়া, এবং আঁচড় দেয় কোথায়? the guest in the leg, সেই গেস্টের পায়ে। Oh, says the guest, the cat stuck his claw into me. stick, অনেক অর্থ আমরা জানি, লাঠি হয়, ইত্যাদি ইত্যাদি হয়। স্টিক শব্দটির ভার্ব ফর্মে আরেকটি মানে হচ্ছে ফুটিয়ে দেওয়া বা বিধিয়ে দেওয়া। কোনো শার্প কোনো অবজেক্ট, যেমন ধরো ইঞ্জেকশনের সিরিঞ্জ। দ্য ক্যাট স্টাক হিজ ক্লাউজ ইনটু মি। দ্য গেস্ট কমপ্লেইনস দ্যাট দ্য ক্যাট হ্যাজ স্টাক হিজ ক্লাউজ ইনটু মাই বডি, আমার গায়ে নখ দিয়ে আঁচড়ে দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, ডিলাইটেড আনন্দিত, উল্লসিত, উচ্ছ্বসিত, আনন্দিত
পরিবারের সদস্যরা কি মন্তব্য করেন? ইজন্ট ইট সুইট অফ হিম? কি মিষ্টি না? ইজন্ট হি ইন্টেলিজেন্ট? কি বুদ্ধি না? ও কি বুদ্ধিমান নয়? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট। ও চাইছে আপনি ওকে কিছু খেতে দিন। The guest dares not do what he would like to. Dare, সাহস করা। গেস্টের সাহস হচ্ছে না সে কাজটা করতে, what he would like to do, যে কাজটা সে করতে চাইছে। Kick the cat out of the window. Kick, একটা কিক দিয়ে, একটা লাথি দিয়ে বেড়ালটাকে জানলা দিয়ে বার করে দেওয়া। কেন গেস্টের মধ্যে এত ক্রোধ হয়েছে, এত গেস্ট এত অ্যাগ্রেসিভ হয়ে গেলেন কেন? তার কারণ তার কষ্ট হয়েছে, তার কারণ তার যন্ত্রণা হয়েছে। তার ইচ্ছে করছে মনে মনে বেড়ালটাকে একটা কিক দিয়ে জানলা দিয়ে বার করে দেওয়া। খুব রেগে গেছেন, কিন্তু সেটা করতে ডেয়ার্স নট টু ডু, সেটা করতে তার সাহস হচ্ছে না। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ, গেস্টের চোখে জল চলে এসছে। কেন? দুটো কারণে। একটা হচ্ছে পেইন, কষ্ট হয়েছে, পায়ে ফুটিয়ে দিয়েছে নখ। দ্বিতীয় হচ্ছে রেজ। রেজ ইজ আ হায়ার ফর্ম অফ অ্যাঙ্গার। অ্যাঙ্গার, রেজ, অ্যাঙ্গারের হায়ার ফর্ম। ভীষণ রেগে গেছে, কিন্তু বলতে পারছে না, যেটা করতে চাইছে করতে পারছে না, চোখে জল চলে এসছে। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। অ্যাফেক্ট, ভান করা। দ্য গেস্ট affects, the guest pretends, guest এমন ভান করছেন to be very much amused, amused আমোদিত, আনন্দিত, যেন তিনি খুব আমোদিত হয়েছেন, যেন তিনি খুব আনন্দিত হয়েছেন। আসলে তো হননি, আসলে তো রেগে গেছেন। and sorts out a bit of fish from his plate, sort out, বাছাই করে নেওয়া, এবং বেছে নিয়েছেন, সর্ট আউট করেছেন, বেছে নিয়েছেন আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট, তার প্লেট থেকে এক টুকরো মাছ, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, এবং সেটাকে হাত দিয়ে নিচে নামিয়ে দিচ্ছেন। দ্য ক্যাট জিঞ্জারলি রিসিভস ইট। দ্য ক্যাট রিসিভস ইট। ক্যাট সেটা গ্রহণ করে। কিভাবে? জিঞ্জারলি, সতর্কভাবে, নিঃশব্দে, জিঞ্জারলি, কেয়ারফুলি অ্যান্ড কোয়াইটলি অ্যান্ড সাইলেন্টলি। ক্যাট সেটাকে রিসিভ করে জিঞ্জারলি, উইথ এ লুক ইন হিজ আইজ, এবং কিন্তু তার চোখে এমন একটা দৃষ্টি যেখানে বলছে, দ্যাট সেইজ, যেন দৃষ্টি দিয়ে সে কমিউনিকেট করছে উইথ দ্য গেস্ট, another time, my friend, you won't be so slow to understand. এরপর যখন আসবে, তোমার যেন বুঝতে এত দেরি না হয়, তুমি যেন চট করে বুঝতে পারো যে আমাকে আগে খেতে দিতে হবে, নইলে কিন্তু আবার আমাকে আঁচড়ে দেবো, আমি আবার তোমাকে আঁচড়ে দেবো। A kind of threat. He parts as he retires to a safe distance from the guest's boot before eating the food. খাবারটা খাওয়ার আগে গেস্টের জুতো থেকে সেফ ডিস্টেন্স, বুট, জুতো, শু, গেস্টের বুট থেকে, জুতো থেকে সেফ ডিস্ট্যান্সে সরে গিয়ে সে বসে, রিটায়ার করে, সরে যায়, সেখান থেকে অবসৃত হয়, সেখান থেকে সরে যায়। কেন জুতো থেকে দূরে? বিকজ দ্য ক্যাট নিউ হোয়াট হি ডিড, অ্যান্ড হি অলসো নিউ হোয়াট might be the consequence, what might be the result. He understood that the guest was in rage, the guest was in pain, so at any moment he might get a kick, so he retires, he stays away. So these are the two paragraphs of the unit 2 of lesson 7, page number 55 and 56. I have explained as much as I could, and I hope all of you have understood it. Still, if you have any question, you can ask the question. একেবারেই, অর্থাৎ স্যার পড়িয়ে দিয়েছেন ইতিমধ্যেই, এবং পাশাপাশি দেখো আমাদের সরাসরি নাম্বার কিন্তু চালু হয়ে গিয়েছে, তাই তোমরা এইখানে ফোন করে অনায়াসে স্যারের সঙ্গে কথা বলতে পারো, এবং তোমাদের যে যে কোয়ারি রয়েছে অবশ্যই মনে রেখো, ক্লাস লেসন 7 এই বিষয়ক তোমাদের যা যা কোয়ারি রয়েছে
তোমরা কিন্তু স্যারের কাছে করতে পারো, স্যার পরবর্তী পর্যায়ে যাবে। তবু তোমরা যদি মনে করো যে কিছু প্রশ্ন রয়েছে, কিছু বুঝতে অসুবিধা রয়েছে, অবশ্যই তোমরা ফোন করতে পারো। স্যার আমরা কি তাহলে গ্রামারে চলে যাব? একদম। আচ্ছা, তাহলে পরবর্তী টেক্সট পড়লাম, এবার চলে যাব গ্রামারে। Okay. Students, I ask you to open page number 68. Page number 68, there's a list of what are the items you have for Madhyamik exam in your syllabus. This is a synopsis, a short way. Now, look at the grammar part. In grammar part, in number 2, Roman 2, there is change of part of speech. আমরা আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ওকে, চেঞ্জ অফ পার্ট অফ স্পিচ, কীভাবে প্রশ্নটি আসে পরীক্ষায় তোমরা জানো সবাই। আরেকবার বলি, মাধ্যমিকে এভাবে প্রশ্ন দেয়, আ সেন্টেন্স ইজ গিভেন অ্যান্ড দেন দ্য ইনস্ট্রাকশন ইজ রিরাইট দ্য সেন্টেন্স। সেন্টেন্সটিকে তুমি আবার লিখতে হবে তোমাকে, ইউজিং দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন একটা পার্টিকুলার পার্ট অফ স্পিচ, একটা মেনশন করে দেওয়া থাকে। তো এটাতে ছাত্রছাত্রীরা অনেক সময় সমস্যা বোধ করে এবং আমাদেরকে তারা প্রশ্ন করে। আমি লাস্ট উইকে, মানে এই উইকে আমি ছাত্রদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছি তার মধ্যে দুটো সেন্টেন্সকে বাছাই করে এনেছি তোমাদের জন্য, যাতে তোমরা একটু বুঝতে পারো, তোমাদের বোঝাতে পারি আমি কিভাবে এটার উত্তর দিতে হয়। তাহলে কোয়েশ্চেনটা কি? চেঞ্জিং ওয়ান পার্টিকুলার ওয়ার্ড from one part of speech to another part of speech কিভাবে হয় আমি একটি এক্সাম্পল দিয়ে বলি। এই প্রশ্নটি এক ছাত্র আমাকে পড়েছে গত সপ্তাহে। হি ফেল্ট পিটি ফর দ্য পুয়ার ম্যান। হি ফেল্ট পিটি। পিটি is a combination of sympathy and sadness. In Bengali we call it দয়া বা করুণা। হি ফেল্ট পিটি, তিনি করুণা অনুভব করেছিলেন ফর দ্য পুয়ার ম্যান। পিটি হ্যাজ বিন আন্ডারলাইন্ড। হি ফেল্ট পিটি ফর দ্য পুয়ার ম্যান। সে ইটস লাইক দ্যাট। ওকে, আমি বরং মুখেই বলি, আবার ডিলিট হয়ে গেল। হি ফেল্ট পিটি ফর দ্য পুয়ার ম্যান। পিটি হ্যাজ বিন আন্ডারলাইন্ড। Your task is to change this word into the verb form. না, দুজন ছাত্রের মধ্যে, তাদের মধ্যে যে বিবাদ হয়েছিল তার বক্তব্য হচ্ছে, স্যার দিস ওয়ার্ড পিটি, এটাকে ভার্ব ফর্মে কিভাবে ব্যবহার করা যাবে, বিকজ পিটি ইজ ইন ভার্ব ফর্ম। স্যার ওকে, থ্যাংক ইউ। এই যে দেখো, প্রথম ছাত্রটির প্রশ্ন ছিল, হি ফেল্ট পিটি, দিস ওয়ার্ড ইজ আন্ডারলাইন্ড, ফর দ্য পুয়ার ম্যান। তাদের মধ্যে যে বিষয়টি নিয়ে মতভেদ হয়েছিল সেটা হচ্ছে দিস ওয়ার্ড পিটি, দিস ইজ ইন এই, স্যার পিটির ভার্ব ফর্ম তো পিটি, তাহলে পিটিই তো দেওয়া আছে, এটাকে আমি কিভাবে ভার্ব করব? এটা তো ভার্ব ফর্ম ও পিটি স্যার আমি দেখেছি। খেয়াল রাখতে হবে, একটি শব্দকে, শুধুমাত্র একটি শব্দকে আইসোলেটেড ফর্মে নিয়ে এই শব্দটি ভার্ব অর নাউন অর অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব এভাবে তুমি যদি শিখতে যাও, ইউ উইল বি ইন ট্রাবল। কেন? দ্য রিয়েল ইউজ অফ আ ওয়ার্ড, দ্য ফাংশন অফ এ ওয়ার্ড, ইট কামস টু আস থ্রু দ্য কনটেক্সট। একটি সেন্টেন্সে একটি শব্দ কিভাবে ব্যবহৃত হয়েছে। যে বলেছিল স্যার পিটি শব্দের ভার্ব ফর্ম তো পিটি, হি ওয়াজ অলসো কারেক্ট, বিকজ ইয়েস দ্য ওয়ার্ড পিটি, this very word pity, verb form of pity, noun form of pity. But we need to understand the use of this word from this context, from this sentence. If we mark this sentence, scan this sentence properly, we understand he, this is the subject. He, this is the subject. Felt,
দিস ইজ দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স। সে অনুভব করেছিল, তিনি অনুভব করেছিলেন। দিস ইজ দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স অ্যান্ড দিস ওয়ার্ড পিটি, দিস ইজ ইন নাউন ফর্ম। সো কিভাবে আমরা এটা করব, আমরা কি জানবো তাহলে? এখানে আমরা পিটি শব্দটিকে ভার্ব ফর্ম, অ্যান্ড দ্য স্টুডেন্ট হু টোল্ড মি সেড দ্য ওয়ার্ড PITY, দিস ইজ অলসো দ্য ভার্ব ফর্ম, হি ওয়াজ অলসো কারেক্ট, বাট ইন দিস সেন্টেন্স হোয়েন উই আর রিরাইটিং, কিভাবে করব আমরা? দেখো স্টুডেন্টরা, হাউ টু ডু ইট। হি পিটিড, আমি কি বলেছিলাম একটু আগে? This word pity, verb form same, but when we make it past, we use the word in the past tense. The past tense is pitied. So he pitied the poor man. Is it clear? তোমরা যারা শুনছো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা কি করে জানবো? এইসব যদি প্রশ্ন এরকম আসতো না, ভার্ব ফর্ম বললো না, বললো ইউজ দ্য ওয়ার্ড ইন দ্য অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? পিটি মানে করুণা, অ্যাডজেক্টিভ ফর্ম ইজ পিটিফুল, করুণা করার মতো, অর পিটিলেস, করুণাহীন, নিষ্করুণ। অ্যাডভার্ব ফর্ম, এই যে পিটিফুল লিখেছ, এর সঙ্গে তুমি পিটিফুলি, দিস ইজ অ্যাডভার্ব ফর্ম, অর I'm sorry, pitifully, and this is pitilessly. This is the adverb form. তাহলে ভালো করে দেখো, this is the word pity, the same word. This is the noun form. The word pity, this is the noun form. The same word pity, this is in the verb form. This is the adjective form, another adjective form, and this is the adverb form, this is another adverb form. অনেক সময় ছাত্ররা প্রশ্ন করে, স্যার এই শব্দটির একটি শব্দের একটি অ্যাডজেক্টিভই কি হয়? এই অ্যাডজেক্টিভটি হতে পারে না। আমাদের মনে রাখতে হবে, একটি শব্দের একাধিক নাউন ফর্ম থাকতে পারে, একাধিক অ্যাডজেক্টিভ থাকতে পারে। অর্থাৎ এই যে শব্দটি পিটি, এই শব্দটি থেকে আমরা কখনো তাকে অ্যাডজেক্টিভ ফর্মে ব্যবহার করছি, কখনো তাকে আমরা অ্যাডভার্ব ফর্মে ব্যবহার করছি। কিভাবে শিখবো আমরা? স্যার আপনি তো বলে দিলেন পিটি শব্দটির নাউন ফর্ম, ভার্ব ফর্ম, দুটো অ্যাডজেক্টিভ ফর্ম, দুটো অ্যাডভার্ব ফর্ম, and you are also telling us there may be other forms of adjectives and adverbs and nouns etc. একটি শব্দে থাকতে পারে। তাহলে কি করে শিখব? Whenever you find a new word in your textbook, in your storybook, in newspaper, or in any authentic source, try to find the meaning from a good dictionary. Say Oxford, this is a good dictionary, for very good dictionary for the students, Oxford Advanced Learners Dictionary. In short we call OALD. এই ডিকশনারি থেকে তুমি যদি পিটি শব্দটির দেখতে যাও, তখন তুমি সেখানে দেখতে পাবে তার বিভিন্ন ফর্মগুলো, আমি যেগুলো তোমাদের পড়ালাম এতক্ষণ, এই সবগুলোই তুমি সেখানে ডিকশনারিতে পাবে। তো this was one sentence. Now I am coming with another sentence.
Shagor has love for Tunna. This sentence also, this question also came from another student. সেখানেও দুজন ছাত্রের মধ্যে তাদের মধ্যে মতভেদ হয়েছিল এবং তারা আমার শরণাপন্ন হয়েছিল তার ফলে যে লাভ আন্ডারলাইন্ড রয়েছে। কোয়েশ্চেনে বলা আছে যে এই শব্দটিকে ভার্ব ফর্মে ব্যবহার করতে হবে। লাভ, LOVE, this word, the same, the spelling remains the same when we use this word love in verb form. What will be the verb form? Shagor loves Tunna. So this is in verb form. Now what will be the adjective form? Lovely. This is one adjective form, and there is another adjective form, loving. When to use lovely? When to use loving? Lovely is when we want to mean that this is a lovely picture. It means this picture is attractive. We say, what a lovely shot. What a beautiful shot. Attractive, that attracts us. And loving indicates to the nature of someone. Say, Tunna, okay, loves Shagor for his loving nature. Loving. This is the verb form, and loving another adjective form. তাহলে lovely, I told you, when we want to mean attractive, at something is attractive to us, something attracts us, we say lovely. And loving indicates the characteristic of nature, চরিত্রের একটি বৈশিষ্ট্য, that is affectionate. When there is a combination of love and affection, we use the word loving. He is a man of loving nature. The children love him for his loving nature. He is a father of loving nature. Loving, affectionate যখন আমরা মিন করতে যাই। And adverb form of love, lovingly. He replied the question lovingly. It means he subject replied verb lovingly. কিভাবে উত্তর দিয়েছিলেন? Lovingly. It means there was a tone of love and affection in his reply. So lovingly, adverb, this is the adverb form. Clear? I remind everyone, if you want to get mark from this question, if you want to learn how to use the one word in different part of speech, there is only one way, and of course this way involves a little bit labor. অন্যের মুখ থেকে একটি শব্দের অর্থ শুধু শুনে সন্তুষ্ট থেকো না। Open the dictionary, build up a habit of opening dictionary, consulting dictionary, a good dictionary, and এই শব্দটি, যে শব্দটি তুমি খুঁজছো, সেই শব্দটির যে ডিফারেন্ট পার্ট অফ স্পিচে যে ব্যবহার হচ্ছে, সেই জায়গাগুলোকে বুঝে নাও, সেই জায়গাগুলোকে শিখে নাও। ক্লিয়ার? So this was our discussion on grammar part for today, using one word in different part of speech.
আচ্ছা, তাহলে টেক্সট এবং গ্রামার এই দুটো আমরা পড়লাম। এবার আমরা সরাসরি চলে যাব রাইটিং স্কিলে। আজকে নিঃসন্দেহে যে রাইটিংটি রয়েছে সেই তোমাদের ভীষণই গুরুত্বপূর্ণ এবং স্যার দুটি ভাগে দেখাবে এই বিষয়টি। স্যার আমরা বরঞ্চ চলে যাই রাইটিংয়ে। একদম। ফার্স্ট পেজটা একটু আচ্ছা, দুভাগে রাইটিংটা দেখানো হবে তোমাদের। দেখো, এক এক করে দেখানো হচ্ছে। ওকে, আচ্ছা, তার আগে আমি বলি আজ আমরা কোন রাইটিং নিয়ে লেখাপড়া করব। আমরা আজ স্টুডেন্টস লুক অ্যাট পেজ নাম্বার 68, রাইটিং ফর্মাল লেটার। হ্যাভ ইউ ফাউন্ড ইট? Letter within bracket formal and informal. We all know letters are of two types, formal and informal. So today we are discussing formal letter. Particular একটি ধরনের প্রশ্ন, writing an application to the head of your institution. কিভাবে স্কুলের প্রধানের কাছে তুমি একটি অ্যাপ্লিকেশন লিখবে। Don't call it a letter. When a student writes a letter, okay, to the head of the institution, it becomes an application. So we are learning today writing an application. এটা তোমাদের স্কুলের দৈনন্দিন অভিজ্ঞতায় লিখতে হয় এবং পরীক্ষাতেও প্রবলভাবে আসার একটা সম্ভাবনা থাকে। ভালো করে শিখে নাও, তোমাদের এটা কাজে লাগবে। সো look at the page that is being displayed. At the beginning, the recipient's designation and address. তোমরা দেখতে পাচ্ছ সকলে, টিভি স্ক্রিনে এখন রয়েছে। To the headmaster, Sanskrit Collegiate School, 1 Bankim Chatterjee Street, Kolkata 700073. So the first is the headmaster, the designation of the recipient. তুমি যাকে লিখছো, the formal letter you are addressing to, তার ডেজিগনেশনটা কি মনে রাখো। আমরা কিন্তু ফর্মাল লেটার কখনো কোনো মানুষকে ব্যক্তি হিসেবে আমরা ব্যক্তি ধরে আমরা লিখি না। উই রাইট টু দ্য পারসন হু ইজ অকুপাইং দ্য চেয়ার। সো দ্য ডেজিগনেশন ইজ ফার্স্ট ইউ উইল রাইট দ্য হেডমাস্টার, টু দ্য হেডমাস্টার। একদম এক্সট্রিম লেফটে নিয়ে এসো। তার আগে একটা জিনিস খেয়াল করে দেখো, when we start writing we draw margin on all 4 sides of the page. Draw margin on all 4 sides of the page. Don't forget it, don't ignore it. So to the headmaster, the designation. Then comes the address. কোথাকার উনি না, সংস্কৃত কলেজিয়েট স্কুলের, এবং অ্যাড্রেস হচ্ছে 1 বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 700073. দিস ইজ অ্যান এক্সাম্পল, আমি সেজন্য নিয়েছি। তো ফার্স্ট গেল হচ্ছে the designation, first point. Second point, the address of the recipient. Third point is the date. Notice কিভাবে আমরা ডেটটা লিখেছি। আমরা ডেটটা লিখেছি আলফা নিউমেরিক্যাল। আমি এর আগে বহুবার এখানে ক্লাস নেওয়ার সময় তোমাদের শিখিয়েছি। We write the date in alpha numerical order. It's a combination of both the number and alphabet. 22 August 2020. কেন এভাবে লিখেছি আমি ব্যাখ্যাটা এর আগেও বলেছি তোমাদের, আজ আরেকবার বলি। পৃথিবীর এক একটা দেশে ডেট লেখার পদ্ধতি এক এক রকম। কোথাও ব্রিটিশ টাইপ অফ ইংলিশে ইট স্টার্টস উইথ দ্য ডে, দেন দ্য মান্থ, দেন দ্য ইয়ার। বাট ইন আমেরিকান ওয়ে অফ রাইটিং ইট ফার্স্ট কামস দ্য মান্থ, দেন দ্য ডেট অ্যান্ড দেন দ্য ইয়ার। সো বিপদটা কোথায়, কেন এভাবে আলফা নিউমেরিক্যাল বলছি? আমরা বলেছি যে যদি শুধু নিউমেরিক্যাল আমরা ব্যবহার করি, সে কথার কথা আজকে ডেটটা 22 তারিখ নয়, আগস্টের 22, আজকে আগস্টের 6 তারিখ। if we suppose today is 6th August and you write 06./08./2020, তুমি কিন্তু লিখেছো 6th day of August, কিন্তু এই চিঠিটাই যদি, এই ইমেলটাই যদি পৃথিবীর অন্য কোনো প্রান্তে, কানাডাতে বসে, অস্ট্রেলিয়াতে বসে, আমেরিকাতে বসে সেখানে কোনো মানুষ পড়েন,
he will understand you are referring to the date is 8th of June. কেন এটা ভাববেন তারা? Because they first write the month 06 at the beginning. Okay, so it's the 6th month. They will understand this is June. এই কনফিউশনটা যাতে এড়ানো যায় আমরা বলি make it a combination of alphanumerical order. First numerical, then alphabetical, then again numeric. Then comes the subject. The subject, then colon, then the subject should be written in capital letter and it should be underlined. It should be underlined. So write the day subject in capital letters and underline it. And remember one important point, your subject that must reflect the subject matter, the complete subject matter of your application. সকলে বুঝতে পারছো পরিষ্কারভাবে? বুঝতে না পারলে প্রশ্ন করবে। আচ্ছা, অর্থাৎ আমরা কিন্তু টেক্সট পড়েছি, গ্রামারও পড়েছি নিঃসন্দেহে, এবং তার এর পর কিন্তু আমরা রাইটিংটা জানছি। স্যার একের পর এক দুটি পর্যায়ে তোমাদের রাইটিং শেখাচ্ছে, রাইটিং স্কিল তোমাদের যাতে ভালো হয় নিঃসন্দেহে সেই চেষ্টাই চলছে। স্যার আমরা চলে যাবো আবার। ওকে, সো সাবজেক্ট অ্যান্ড আন্ডারলাইন ইট। দেন কামস, তুমি সম্বোধন করছো স্যার অর ম্যাডাম। যারা যে স্কুলগুলোতে তুমি হেডমিস্ট্রেস রয়েছেন বা হেড টিচার ম্যাডাম রয়েছেন সেখানে তোমরা ম্যাডাম বলবে। দেন কামস বডি অফ দ্য লেটার। আমি বডি অফ দ্য লেটারটা পরে দেখাচ্ছি। আমি এখানে শুধু বডি অফ দ্য লেটারটা লিখে রেখেছি, বডি অফ দ্য লেটার। দেন courtesy or subscription, your obedient student. In case of, since you are a student of a school of an educational institution, you write your obedient student. Then খেয়াল করে দেখো, there is a name Rishabh Dash. This is actually a signature, Rishabh Dash, and in official form of writing you will put a bracket, a third bracket after the signature, say Rishabh Dash, this is signature. Thereafter in bracket you will write the full name in capital letter. এটা কেন? অনেক সময় আমরা দেখতে পাই, তোমরাও একটু বড় হলে বিভিন্ন তোমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখবে, যারা বিভিন্ন জায়গায় চিঠি লেখেন বা নোটিশ ইস্যু করেন, তারা যখন when they put their signature on the paper, in many cases the signatures can't be understood. What's the name, who has signed it? এতটা ওই জড়িয়ে জড়িয়ে ইত্যাদি ভাবে লেখা থাকে। সেজন্য আমরা বলি in any kind of official form of writing, first sign it, then write your full name, then write your full name within brackets in capital letter. Thereafter your identity. Who is Rishabh Dash? A student of class 10. His roll number is 4 and he is a student of Sanskrit Collegiate School. So this is one model structure, the structure, one model structure of application to the headmaster. আমি বডি অফ দ্য লেটারটা এখনো দেখাইনি, বডি অফ দ্য অ্যাপ্লিকেশন আমি এখনো দেখাইনি। আমি এবার সেকেন্ড স্লাইডে আমি বডি অফ দ্য লেটার বা বডি অফ দ্য অ্যাপ্লিকেশন আমরা সেটা এখানে দেখাবো। দ্য বডি অফ এ ফর্মাল লেটার অর অ্যান অফিসিয়াল লেটার, official letter or formal letter, they mean the same thing. It's divided into three parts, three paragraphs. In the first paragraph you will introduce the topic, you will maintain courtesy, you will maintain manners, you will put as much information as possible in official form of writing. Remember, this is an official work, there is no scope of any personal conversation or any personal communication. So you are giving official information. First, courtesy. With due respect, this is a courtesy or manners, an expression of courtesy or manners. I introduce korle nijeke Rishabh Dash. Then your identity, a student of class 10, roll number 4 of this institution. Want to apply to you, you are applying in fact. This is an application, you are applying. So
want to apply to you for granting a grant করার জন্য। The head of the institution, he is the authority to grant you something. So, granting a leave on medical ground from 17 August 2020 to 21 August 2020 in my favor. আমরা এটা লেখার সময় আমরা ধরে নিচ্ছি যে দেয়ার ইজ নো কোভিড ক্রাইসিস গোয়িং অন, কোভিডের জন্য কোনো একটা সংকট চলছে, এটা নেই, দ্য স্কুলস আর নর্মাল, সেটা ধরে নিয়ে আমরা লিখছি। তাহলে যেরকমটি হতো, অফকোর্স অ্যাট প্রেজেন্ট there you don't have the scope to write an application to the headmaster or headmistress because of your absence, because your absence from school is now compulsory. কিন্তু আমরা ধরে নিচ্ছি এখন কোভিডের এই সমস্যাটা নেই, নর্মাল স্কুল হচ্ছে, তখন এটা লেখা। So in the first paragraph you introduce that main topic. In the second paragraph what do? You explain the topic. You explain what you want to say. Now খেয়াল করে দেখো কিভাবে আমরা এক্সপ্লেন করছি। I had a fever and headache on 16 August. So I consulted. So লিঙ্কার ব্যবহার করছি, past tense ব্যবহার করছি when we are describing something that happened in past, we use past tense. So সুতরাং it's a linker. I consulted the doctor. আমি একজন ডাক্তারকে কনসাল্ট করেছিলাম on that day. He suspected it to be a case of viral fever. তিনি সাসপেক্ট করেছিলেন এটা একটা কেস অফ ভাইরাল ফিভার। Prescribed me some medicines and advised me to rest for a few days. এবং আমাকে অ্যাডভাইস করেছেন রেস্ট নিতে কিছুদিন সময়ের জন্য। দেখো একটা জিনিস খেয়াল করো, I have written this application in such a way that it seems to everyone that a student of class 10, he himself has written this application. পরীক্ষায় অনেকে উত্তর লেখার সময় বই থেকে, প্রাইভেট টিউশনের স্যারের লিখিয়ে দেওয়া নোটস থেকে মুখস্থ করে লেখে, বড় বড় শব্দ, বড় বড় সেন্টেন্স, জটিল জটিল স্ট্রাকচার। And there is a misconception in our society that these words, these structures will bring you credit. No, actually no. Actually when we read a piece of writing, we understand it whether this particular piece of writing has been written by the student himself, by the student herself, or has it been written by someone else and he is just producing some other's writing. অন্য কারুর লেখা মুখস্থ করে জাস্ট খাতায় লিখেছে সে, নাকি নিজে লিখেছে? And believe me, we put extra credit for the marks which are genuinely written by the student himself. অন্য কারুর লিখিয়ে দেওয়া, মুখস্থ করা উত্তর নয়, নিজে লিখেছে, সেটা বেশি নম্বর পাবে। একটা দুটো ভুল থাকলেও বেশি নম্বর পাবে। দ্যাটস আ ক্রেডিট। সেভাবে লেখা। I was without any physical trouble on 20 August and reported to the doctor yesterday. কোনো সমস্যা ছিল না আর, গতকাল রিপোর্ট করেছিলাম ডাক্তারকে। Then use of another linker. He declared me fit to resume attending my classes from today. তিনি আমাকে ফিট ডিক্লেয়ার করেছেন, ঘোষণা করেছেন ক্লাস শুরু করার জন্য। খেয়াল করে দেখো, what did we do in the second paragraph and what do you actually do in the second paragraph? You develop your main point. সেটাকে তুমি ডেভেলপ করলে। ক্লিয়ার? দেখতে পাচ্ছ সকলে? আজকের এই সিটিভিএন চ্যানেলে ক্লাসটা শেষ হয়ে যাবার পরও এই লেখাটা, এর আগে যে স্ট্রাকচারটা আমি করিয়েছি, তোমরা এটা দেখার সুযোগ পাবে। এই ক্লাসগুলো সবগুলোই ফেসবুক, ইউটিউব এসব জায়গায় দেওয়া থাকে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো আবার দেখলে এবং যখন এই আনসারটা আসবে সেখানে পজ দিয়ে স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে তোমরা খাতায় কপি করে নিতে পারবে, তোমাদের কাছে রেখে দিতে পারবে।
থার্ড প্যারাগ্রাফে কি করবে তুমি? ইয়োর টাস্ক ইজ টু কমপ্লিট দ্য লেটার মেনটেনিং ম্যানার্স courtesy. Therefore, I request you to grant me medical leave. আমি therefore another linker, আমরা জানি লিঙ্কারগুলো লিঙ্ক আপ করে, আমাকে মেডিকেল লিভ দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি ফর দ্য অ্যাবাভ মেনশন ডেইজ, ওই ওপরে উল্লিখিত যে ডেটগুলো সেই দিনগুলোতে, অ্যান্ড অ্যালাউ মি টু অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি, এবং আমাকে অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি ক্লাস যাতে আমি অ্যাটেন্ড করতে পারি। দ্য ফটোকপিস অফ দ্য প্রেসক্রিপশন অ্যান্ড দ্য ফিট সার্টিফিকেট, ফটোকপি মানে ওই চলতি কথায় যাকে জেরক্স কপি বলা হয়, আসলে শব্দটা হচ্ছে ফটোকপি, জেরক্স হচ্ছে কোম্পানিটার নাম যে মেশিনটা দিয়ে মূলত ব্যবহার হতো। তো দ্য ফটোকপিস অফ দ্য প্রেসক্রিপশন অ্যান্ড দ্য ফিট সার্টিফিকেট এবং প্রেসক্রিপশনের ফটোকপি ইস্যুড বাই দ্য ডক্টর, যেটা ডাক্তারবাবু ইস্যু করেছিলেন, হ্যাভ বিন অ্যাটাচড টু দিস অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের সঙ্গে সেটাকে অ্যাটাচ করে দেওয়া হয়েছে। অ্যাটাচ করে দেওয়া মানে জুড়ে দেওয়া। আচ্ছা স্যার, একটা ফোন রয়েছে, আমরা একটু নিয়ে নেবো। Sure. আচ্ছা, আমরা আবারও আলোচনায় আসবো অবশ্যই স্যার, ভীষণ সুন্দর করে তোমাদের এই লেটারগুলি কীভাবে লিখতে হয় জানিয়ে দিচ্ছে। তবে তার আগে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছো? ম্যাম, আমি হাওড়া থেকে অনিন্দ সরকার বলছি। বলো আমার দি ক্যাট থেকে একটা প্রশ্ন। বলো বলো। হোয়াই ইজ দ্য ক্যাট সিটিং ইন দ্য ফ্রন্ট অফ গেস্ট? স্যার বুঝতে পারলেন? আরেকবার বলতে হবে। হোয়াই ইজ দ্য ক্যাট সিটিং ইন ফ্রন্ট অফ গেস্ট? আচ্ছা, তোমার প্রশ্নটা কি এটা Why is যে the cat? why is the cat particularly civil to the guest? শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে ওকে। তো ক্যাট কেন গেস্টের প্রতি সিভিল? দুটো কথা রয়েছে। নাম্বার ওয়ান, দ্য পারপাস অফ দ্য ক্যাট ইজ টু গেট ফুড ফ্রম দ্য গেস্ট, অ্যান্ড দ্য সেকেন্ড লাইন হচ্ছে দ্য ক্যাট নোজ that the guest is likely to have the best part of the food. সবচেয়ে ভালো খাবারটা বাড়িতে গেস্ট এলে গেস্টকেই দেওয়া হবে, তাহলে গেস্টের থেকে সে যদি খাবারটা আদায় করতে পারে তাহলে সবচেয়ে ভালো খাবারটা সে পাবে। For this reason the cat is particularly civil to the guest. Is it clear? I hope this is clear. So this is the letter. This is the body of the application. আমি প্রথমে তোমাদের শিখিয়েছি the structure, and now I have given you one model answer. Now this is a complete answer. The answer is not complete. তোমাদের এবার কাজ হবে, আমি তোমাদের এই আনসারটা পড়াতে বিভিন্ন সময় ব্যাখ্যা করেছি যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস, ইনফরমেটিভ হওয়া, লিঙ্কার দেওয়া, ম্যানার্স মেনটেন করা, past tense ব্যবহার করা, পাস্টের ঘটনাগুলো বলার জন্য। in the first paragraph we introduce the topic, we introduce ourselves, and we introduce our purpose. In the second paragraph we explain what we want to say, and in the third paragraph we complete the letter, we conclude our argument, and we conclude everything what we have said so far. So this is the one form of official letter or an application to the headmaster or headmistress. তোমাদের এবার ছাত্রছাত্রীরা, তোমাদের এবার কাজ রইল যে তোমরা টেস্ট পেপারস থেকে কোয়েশ্চেন ব্যাংক বা কোয়েশ্চেন বাঞ্চ থেকে প্র্যাকটিস করে যাওয়া এবং অভিভাবিকা মণ্ডলী, আপনারা যারা শুনছেন আপনাদের সন্তানের সাথে ক্লাস, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলার, যে সন্তানকে কখনো এই লেটারটা মুখস্থ কর, এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে, অমুকে বলেছেন, এইভাবে বলবেন না, শেখাবেন না। একটি লেটারও কাউকে মুখস্থ করতে হবে না। এই লেটারটা ইম্পর্টেন্ট বলে না, বরং গুরুত্ব যদি আমরা দিই কিভাবে একটি ফর্মাল লেটার লিখতে হয়, হাউ টু রাইট এ ফর্মাল লেটার, হাউ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন প্রপারলি, ইফ উই teach our students this particular skill, if we teach our children this particular skill, if we teach at home, if we teach at school in this way, তাহলে ওরা শিখবে কিভাবে লিখতে হয়। পরীক্ষায় যা খুশি আসুক না কেন, আমি একটা শিখিয়েছি,
এখানে আমি শেখানোর চেষ্টা করেছি মেডিকেল লিভের জন্য অ্যাপ্লিকেশন। অন্য কিছু আসতে পারে, লাইব্রেরি থেকে বই নেওয়ার জন্য, কুইজ কম্পিটিশনের জন্য, কালচারাল প্রোগ্রামের জন্য, অনেক অনেক কারণে আ স্টুডেন্ট হ্যাজ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর দ্য হেডমিস্ট্রেস। সো লার্ন হাউ টু রাইট ইট। ওকে, আচ্ছা, আমরা মোটামুটি তাহলে প্রথমে একেবারে টেক্সট পড়লাম, অর্থাৎ লেসন 7-এর টেক্সট পড়লাম, তারপর সেখানকার গ্রামার করলাম এবং তারপর রাইটিংটা করলাম। এবার স্যার আমরা কি পরবর্তীটায় চলে যাব? Sure. আচ্ছা, তার আগে একটি ফোন রয়েছে, একটু নিয়ে নেবো। হ্যালো, কে রয়েছো? হ্যালো, আমি প্রিয়াঙ্কা পাল বলছি বীরভূম থেকে। বলো। আমার একটা অন্য কোয়েশ্চেন আছে, এটা তো স্যারের বোঝানো শেষ হলো, খুব ভালো লাগলো বুঝে। তাই আমি একটা অন্য প্রশ্ন করতে চাই, বলো, স্যার বলো। যদি অনুমতি দেন তাহলে করব। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো। আমাদের আনসিনে যে ফাইন ওয়ার্ড গুলো থাকে 4টে 8 নম্বরে, সেই ফাইন ওয়ার্ড গুলো যদি আমরা 8 পেতে চাই তাহলে আমাদেরকে কি কি করতে হবে? প্রিয়াঙ্কা, আমি বুঝতে পারলাম না, তোমাদের কম্প্রিহেনশনে কি বললে একটা? না স্যার, আনসিনে আমরা যখন আনসিন Unseen-এ। করি, আনসিন, দ্যাট ইজ কম্প্রিহেনশন। হ্যাঁ, হ্যাঁ, ফাইন ওয়ার্ড থাকে। Fine words. Fine words, হ্যাঁ। পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে? প্রিয়াঙ্কা, তুমি তো ক্লাস 9-এ পড়ো, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো আমরা তো আজকে ক্লাস 10 নিয়ে আলোচনা করছি প্রিয়াঙ্কা। এরপর আমি যেদিন আবার এখানে ক্লাস 9 করাবো, সেদিন আমাকে এই প্রশ্নটা করো, আমি ডেফিনেটলি তোমাকে উত্তর দেবো। প্রিয়াঙ্কা পাল, আমি ডেফিনেটলি তোমার প্রশ্নের উত্তর দেবো, বিকজ ইট নিডস সম্পূর্ণ অন্য একটা ভিন্ন একটা ক্ষেত্রে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন প্রিয়াঙ্কা, থ্যাংক ইউ। মনে রেখো প্রশ্নটা, আমরা সেই দিন এটা উত্তর দেবো, এটা সম্পূর্ণ ভিন্ন ক্ষেত্রে। একদমই, অর্থাৎ আজ ক্লাস 10 নিয়ে পড়াশোনা হচ্ছে, তো সেই জন্য দেখো 10-এর তো একটা বেশ ভাস্ট বিষয় নিয়ে পড়াশোনা হচ্ছে, চেষ্টা চালানো হচ্ছে অবশ্যই বোঝানোর। তো তুমি যেদিনকে ক্লাস 9 নিয়ে পড়াশোনা হবে সেদিনকে তুমি অবশ্যই ফোন করো, বা স্যারও অবশ্যই চেষ্টা করবেন, বা আমরাও অবশ্যই চেষ্টা করবো এই বিষয়টা মাথায় রাখার। তুমি যদি ফোন করো, নিঃসন্দেহে এই বিষয়টা আলোচনা করা হবে। তো স্যার, আমরা কি পরবর্তী স্ট্র্যাটেজিতে চলে যাব? একদম। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই পড়াশোনার বিষয়টা এখানে শেষ করছি। তবে পড়াশোনা করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, সেইগুলোকে কাটিয়ে কিভাবে পড়াশোনাটাকে ভালো করা যায়, অর্থাৎ স্ট্র্যাটেজি কি হতে পারে, সেই বিষয়টা স্যারের কাছে জানবো। স্যার। আমার একটা পেজ লাগবে আমার এখানে। আচ্ছা আচ্ছা, আমি এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা একটু আগে পড়ছিলাম একদম লেখাপড়ার বিষয়, টেক্সট বই, গ্রামার, রাইটিং। এবার লেখাপড়াটা কিভাবে আমরা শিখলে আমাদের ক্ষেত্রে বেটার হয়। আমরা অনেক সময় অভিভাবকরা আমাদের কাছে অভিযোগ করেন যে স্যার ও না পড়তে চায় না, লেখে কিন্তু পড়তে চায় না। স্যার ও না এই গ্রাফগুলো ব্যবহার করতে চায় না, ম্যাপটা আঁকতে চায় না, ছবিটা করতে চায় না, চার্টটা ব্যবহার করতে চায় না। কখনো স্টুডেন্টরা বলে স্যার আমি না এটা পছন্দ করি কিন্তু ওটা। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা শুনব, যেটা লেখাপড়ার ক্ষেত্রে খুব খুব জরুরি, সেটা হলো লার্নিং স্ট্র্যাটেজি। অর্থাৎ প্রথমে একটা কথা বলে রাখি, সমস্ত রকমভাবে শেখার সমস্ত মাধ্যমগুলো সমস্ত ছাত্র বা ছাত্রীকে সমানভাবে আকর্ষণ করে না। আমি বুঝিয়ে বলি আবার, আমি এখানে একটা জিনিস লিখি আগে, তোমরা দেখো। VARK, স্ট্র্যাটেজিটা আমরা ঠিক করছি। V stands for visual, A stands for oral or auditory, ভিজুয়াল তুমি যখন, আচ্ছা ভিজুয়াল আমি বুঝিয়ে বলছি পরে। R stands for read and or write, and K stands for kinesthetic. Kinesthetic is movement of physical self or something. Kinesthetic অর্থাৎ যেখানে মুভমেন্ট বা নড়াচড়া ইত্যাদি জড়িত। কারুর ক্ষেত্রে, কোনো স্টুডেন্টের ক্ষেত্রে এটা গোটা পৃথিবীব্যাপী সত্য, আমাদের ক্ষেত্রেও সত্য।
আমরা বড়রা যখন ছোটদেরকে বলি অনেক সময় আমরা নিজেদের জায়গাটাকে খেয়াল করতে পারি না। আমরা ছোটদেরকে বলার সময় নিজেদের সেলফটা হয়তো খেয়াল রাখতে পারি না। আমাদের ক্ষেত্রেও কিন্তু সত্য। চার্ট, ম্যাপ, চার্ট, ফ্লো চার্ট, ডিজাইন, প্যাটার্ন, অর্থাৎ যেখানে ইনফরমেশন ইজ ইউজড টু হাইলাইট অ্যান্ড কনভে। ইনফরমেশনটা তোমার সামনে চিত্রিত করে দেওয়া আছে। দেখো ম্যাপ, অনেক কথা একটা ম্যাপের মধ্যে চিত্রিত করে বলা আছে। চার্ট, একটা ছোট্ট চার্ট দেওয়া, একটা ছোট্ট ফ্লো চার্ট দেওয়া, কি একটা ডিজাইন করে দেওয়া আছে, কি একটা প্যাটার্ন বলা আছে। এটা কাউকে কাউকে বেশি টানে। অরাল মানে যা আমরা কানে শুনি, কোনো ছাত্রছাত্রীর বা যে সব মানুষেরই কিছু কিছু মানুষ আছেন পৃথিবীতে যাদের অরাল অডিটারি, কানে শুনলে ভালো শেখা হয়, তাদের শুনে ভালো শেখা হয়। তারা গল্প শুনে, কারোর পড়ানো শুনে, কারোর ব্যাখ্যা শুনে, এমনকি কখনো কখনো তারা নিজেকে বলে, এক ঘরে একাই পড়ছে, না এটা না এই বাইরে থেকে কেউ শুনলে মনে করবে কাউকে বোঝাচ্ছে না। ও নিজেই নিজেকে যখন বলছে কানে শুনছে, মুখ দিয়ে উচ্চারণ করছে তো কানে শুনছে, তখন ওর কাছে সেটা আরও বেশি স্পষ্ট হচ্ছে। রিড রাইট, কারোর কাছে ইনফরমেশনটা ওয়ার্ড হিসেবে এলে বেশি স্বচ্ছন্দ বোধ করে। ওয়ার্ড, যে বই খাতা। কাইনেস্থেটিক হচ্ছে তারা হাতে কলমে পরীক্ষা করতে চায়, তারা নিজের অভিজ্ঞতা থেকে দেখতে চায়। তাদেরকে ভিডিও দেখালে বেশি কাজ হয়, এক্সপেরিমেন্ট করালে বেশি কাজ হয়, তাদেরকে কেস স্টাডি করালে বেশি কাজ হয়। অভিভাবক মণ্ডলীদের বলি, সন্তানের ক্ষেত্রে দেখার চেষ্টা করুন যে কোনটা তার কাছে বেশি গ্রহণযোগ্য। যেটা তার কাছে বেশি গ্রহণযোগ্য তাকে শেখানো, সেটা দিন, সে খুব দ্রুত শিখবে। ক্লাস 10-এর পর এ কথাটা তাদের জীবনে খুব বেশি প্রয়োজন হবে। যে জন্য এই টপিকটা আমি ক্লাস 10-এ আজকে বলছি, যে যেটা ভালো বোঝে, যেটা তার কাছে গ্রহণযোগ্য, তাকে সেভাবে বেশি শেখার সুযোগ দিন। যার কাছে যেটা গ্রহণযোগ্য নয়, ভুল রাস্তা, যার কাছে অগ্রহণযোগ্য, তাকে সেই দিকটা ঠেলা ধাক্কা দিলে তার পক্ষে পরিশ্রমটাই বেশি হয়, আপনাদেরও পরিশ্রম বেশি হয়, তারও শেখাটা কম হয়। আমি বলবো যারা তোমরা সকলে শুনছো, ছাত্রছাত্রীরা, অভিভাবকরা শুনছেন, VARK এর একটা ওয়েবসাইট নিজস্ব রয়েছে। আপনারা VARK-এর ওয়েবসাইট গিয়ে সেখানকার কোয়েশ্চেনিয়ার ফিল আপ করে দেখবেন ছেলে মেয়েদের ভবিষ্যতে, গোটা পৃথিবীব্যাপী এই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে এটা হচ্ছে। এই 4টে যে স্ট্র্যাটেজি লার্নিংয়ের, এটা আপনারা প্রয়োজন যার ক্ষেত্রে যেটা যতটা সুটেবল, আপনারা যদি তাকে সেভাবে দিতে পারেন, লেখাপড়ার সুযোগ, সে অনেক ভালো শিখবে, কম সময়ে বেশি শিখবে। যার ক্ষেত্রে কাইনেস্থেটিকটা বেশি প্রযোজ্য, সে হাতে কলমের কাজ বেশি শিখবে। তাকে বই দিয়ে সারা জীবন গুঁতিয়ে দিলেও তার পক্ষে কষ্ট বাড়বে, আপনাদেরও কষ্ট বাড়বে। আমি আশা করি এই লার্নিং স্ট্র্যাটেজি সম্পর্কে অল্প কথায়, যে সামান্য কথায় কয়েকটি বললাম, সেটা যারা শুনলে তোমরা ছেলেমেয়েরা তোমরাও উপকৃত হবে। এবং অভিভাবক মণ্ডলী আমি বলবো আপনারা আরেকটু দেখুন, VARK-এর ওয়েবসাইটে সাহায্য নিন। একেবারেই, অবশ্যই একটা বিষয় তো কোথাও গিয়ে বলতে হয় যে পড়াশোনাটা ভীষণভাবে ভালো করে করাটা খুব দরকার। এবং আমরা বারবারই কিন্তু অভিভাবকেরা রয়েছেন তাদের কাছ থেকে বারবার করে শুনি যে পড়াশোনায় মনোযোগ পাচ্ছেন না বা মন দিয়ে পড়াশোনা করছেন না, যার জন্য নাম্বার কম আসছে। আপনি যদি এই বিষয়গুলো একটুখানি নজরে রাখেন তাহলে বোধহয় জিনিসটা অনেক সোজা হবে। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। শেষ পর্যায়ে নয়, আমরা অনুষ্ঠান শেষ করব কারণ সময় একেবারেই শেষ। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য, তোমাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো এবং অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো।